প্রথমত আন্ডার-19 লেভেলে তো বাংলাদেশ সবসময় ভালো ক্রিকেট খেলে থাকে এবং এক্সপেকটেশনের জায়গাটাও সেটা হাই থাকে। একবার বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়নও হয়েছে। তবে আপনি সেটা ধরে নিতে পারেন যে বাংলাদেশের সবসময় আন্ডার-19 লেভেলে টিমটা ভালো থাকে আপনি কম্পেয়ার যদি করেন অন্যান্য টিমগুলোর সাথে। এবং এশিয়ান টিমগুলো সবসময় আন্ডার-19 লেভেলটাতে আসলে ডমিনেট করে। আপনি দেখবেন যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড তারা এই লেভেলটাতে ওইরকম ডমিনেন্সি আসলে দেখাতে পারে না যতটা এশিয়ান টিমগুলো দেখায় সত্যিকারের অর্থে। এই জায়গা থেকে বাংলাদেশের এবারের টিমটা যথেষ্ট ব্যালেন্স, যথেষ্ট ভালো। আজিজুল হাকিম তামিম তার ফর্মে ফেরাটা খুব জরুরি। জাওয়াদ আবরার বেশ ভালো ফর্মে আছেন, রিফাত বেগ আছেন সেই জায়গাটা, কালাম সিদ্দিকী আছেন, অনেকেই আছেন। আমার কাছে মনে হয় যে এই টিমটাতে অলরাউন্ডারের একটা আধিক্যের জায়গা আছে। তবে ছোট্ট একটা বিষয়ে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে পেস বোলিং ইউনিটটা যদি আরেকটু ফর্মে থাকতো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনাটা আরও অনেক বেশি মাত্রায় উজ্জ্বল থাকতো। তারপরও আমার কাছে মনে হচ্ছে যে সাম্প্রতিক সময় যে পারফরমেন্স, জাওয়াদ যেভাবে ফর্মে আছেন, ব্যাটসম্যান অন্যান্যরা যেরকমভাবে ব্যাক করছেন, রিফাত বেগ বাঁহাতি ব্যাটসম্যান, উদ্বোধনী ব্যাটসম্যান, তিনিও যেভাবে পারফর্ম করে যাচ্ছেন, আমরা কালাম সিদ্দিকের কাছ থেকেও ইন রিসেন্ট টাইমসে বেশ কিছু ভালো পারফরমেন্স দেখেছি। সব কিছু মিলে এই টিমটাকে যথেষ্ট ব্যালেন্সড মনে হয়। অলরাউন্ডারের আধিক্য আছে এই জায়গাটাতে, বোলিংয়ের জায়গাটা স্পিনারটা বেশ ভালো করছেন। পেস ইউনিটটা যদি আরেকটু ফর্মে থাকতো আমার কাছে মনে হয় যে সেটা হয়তোবা আরেকটু চ্যালেঞ্জ তারা প্রতিপক্ষকে দিতে পারতো। সত্যিকারের অর্থে এই লেভেলের ক্রিকেটটাতে হয় কি যে ইনিশিয়াল স্টার্টটা আসলে খুব ম্যাটার করে। যে টিমটা আসলে ইনিশিয়াল স্টার্টটা খুব ভালো পেয়ে যাবে সেই টিমটার একটা বড় মোমেন্টাম তৈরি হবে এবং পরবর্তী সময় গেমটাকে কন্টিনিউ করে নিয়ে যাওয়া। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি বলি যে জাওয়াদ আবরার তিনি ফর্মে আছেন, ইনিশিয়াল স্টার্টটা তার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। রিফাত বেগ রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন একদম ওপেনিং পেয়ারে, সেটাও খুব আমার কাছে মনে হয় যে একটা হ্যান্ডি কন্ট্রিবিউশন হতে যাচ্ছে। জাওয়াদের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে জাওয়াদ আপনি দেখবেন যে অনেক বড় একটা সাফল করে তিনি চতুর্থ স্টাম্পে এসে ব্যাটিং করেন। সো প্রথম 10 ওভারে খুব ডমিনেটিং ক্রিকেট খেলতে পারেন। এই কারণে আপনি যদি চিন্তা করেন যে ইন্ডিয়ার ওদিকে বোলার আছেন হেনিল প্যাটেলের বোলিংয়ের বৈশিষ্ট্যের জায়গাটা এরকম, তিনি আউটসুইং নির্ভর বোলার, দুদিক থেকে বল সুইং করাতে পারেন। ডানহাতি ব্যাটসম্যানের জন্য আউটসুইংটা খুব ভালো করাতে পারেন। সো যেটা বলছিলাম যে জাওয়াদ আবরার যেহেতু চতুর্থ স্টাম্পে এসে খেলতে পছন্দ করেন, সেই জায়গা থেকে এই আউটসুইংিং ডেলিভারিগুলোর এগেনস্টে তার বেশ ভালো কাউন্টার অ্যাটাক করার কথা। যদিও জাওয়াদ আবরারের ছোট্ট একটা দুর্বলতার জায়গার কথা বলবো, সেটা হচ্ছে পাওয়ার প্লে শেষ হয়ে যাওয়ার পর যখন 5 জন ফিল্ডার সার্কেলের বাইরে বা 4 জন ফিল্ডার সার্কেলের বাইরে, ওই সময়টাতে জাওয়াদ আসলে একটু অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে যান। সেটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর কিনা আমি জানি না, বাট একটু রক্ষণাত্মক হয়ে যান। ইন্ডিয়ার বাঁহাতি একজন পেস বোলার আছেন, আমি তার খেলা দেখছিলাম গতকালকে, কিষান সিং। তার ক্ষেত্রেও বৈশিষ্ট্যটা এরকম যে আউটসাইড অফ স্ট্যাম্প অ্যাওয়ে গোয়িং বলের প্রতি সবচেয়ে বেশি তিনি মনোযোগী থাকেন। এবং এই জায়গাটা তো আমার কাছে মনে হয় যে জাওয়াদ আবরার যেহেতু অনেক বেশি স্টাম্পটাকে কাভার করে খেলেন, চতুর্থ স্টাম্প নির্ভর ব্যাটিং তিনি করে থাকেন, সো তার জন্য অনেক বেশি মাত্রায় কাউন্টার করাটা ইজিয়ার হতে পারে। তবে যার কথা বলছিলাম যে এর আগের দিন হেনিল প্যাটেল তিনি 5 উইকেট নিয়েছিলেন। হেনিল প্যাটেল বাঁহাতির এগেনস্টে কিন্তু খুব ডেঞ্জারাস, এই কারণে অনেক সময় অনেক বেশি বাইরে থেকে বল ভেতরে ইনকামিং করান এবং ব্যাটসম্যানরা বল ছেড়ে দেন। সো বাংলাদেশের টপ অর্ডারে যেহেতু 2 জন বাঁহাতি ব্যাটসম্যান আছেন, এই জায়গাটাতে খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর কাজ করবে, সেটা হচ্ছে যে আউটসাইড অফ স্টাম্প এই ধোকার যে বলগুলো যেগুলো অনেক বেশি মুভ করে যায়, সেগুলোকে কতটুকু আসলে তারা কনফিডেন্টলি ডিল করতে পারবেন, ছেড়ে দেবেন নাকি ডিল করবেন, সেটা একটা কনফিউশনের জায়গায় কাজ করে। আমি যদি ব্যাটিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, ইন্ডিয়ান সেটা ভাইভাব সূর্যবংশী ইন রিসেন্ট টাইমসে অগণিতবার বাউন্সারে আউট হচ্ছেন, ব্যাক অফ দ্য লেন্থের বল আউট হচ্ছেন। যেহেতু তার ক্ষেত্রে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে তার ব্যাকলিফটটা ব্যাট পয়েন্ট করা থাকে পয়েন্ট অঞ্চল বরাবর। সো ফ্রন্ট শোল্ডারের সামনে শর্ট অফ লেন্থের বল বা ব্যাক অফ লেন্থের বলগুলো ডিল করতে তার একটু প্রবলেম হয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ইনকামিং বলগুলো যখন আসে অ্যারাউন্ড দ্য উইকেট থেকে, ডানহাতি বোলার যখন অ্যারাউন্ড দ্য উইকেট ইনকামিং বল করেন, প্রায় তার হেড পজিশনটা ফল করে যায়। সো প্ল্যান এ প্ল্যান বির কথা বললাম যে তাদের এগেনস্টে কিন্তু এই জায়গাগুলো কাজ করতে পারে। আরেকটা বিষয় বলবো, বেদান্ত ত্রিবেদী তাদের খুব টেকনিক্যালি সলিড একজন ব্যাটসম্যান, কাট করতে গিয়ে ম্যাক্সিমাম টাইম তিনি আউট হন, আপিস কাট করেন। আমি খুব ম্যাচগুলো ফলো করে দেখেছি যে বোলাররা ইচ্ছা করে তাকে ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প, ব্যাকওয়ার্ড পয়েন্ট, গালি একসঙ্গে রেখে বোলিং করে থাকেন এবং কাট করতে গিয়ে তার ম্যাক্সিমাম উইকেটের পতন ঘটে। ইন্ডিয়ার আপনি যদি 1, 2, 3, 4, 5 ব্যাটসম্যানদের দেখেন, তাদের প্রত্যেকেরই একটা বড় দুর্বলতার জায়গা শর্ট অফ দ্য লেন্থের ডেলিভারিগুলোকে, ওয়েল ডিরেক্টেড বাউন্সারগুলোতে। এই জায়গায় আমি একটু আগে বলছিলাম যে যদি বাংলাদেশের পেস বোলিং সাইডটা খুব বেশি ফর্মে থাকতো, ইন্ডিয়াকে অনেক বেশি মাত্রায় চ্যালেঞ্জ জানাতে পারতো। অ্যারন জর্জ, তার ক্ষেত্রে সবচেয়ে বেশি কথা বলা হচ্ছে এই মুহূর্তে, অ্যারন জর্জ ইনিশিয়ালি একটু নড়বড়ে থাকেন। সো ইনিশিয়ালি তার উইকেটটা পিক করা গেলে সেটা অনেক বেশি মাত্রায় বাংলাদেশের জন্য একটা হ্যান্ডি কন্ট্রিবিউশন হতে পারে বলে আমার কাছে মনে হয়। সো ওভারঅল আমার কাছে মনে হয় দুটো টিমই ব্যালেন্স সাইড, দুটো টিমেরই পসিবিলিটি আছে এই ম্যাচটা গ্র্যাব আপ করার, বাট বাংলাদেশের জন্য অবশ্যই প্ল্যানগুলোকে এক্সিকিউট করাটা খুব ইম্পর্টেন্ট।